নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো যে সিরিজ আকারে আমরা সবগুলো ক্লাস আমাদেরকে কমপ্লিট করাই দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন ক্লাস। সবাই খুব গুরুত্ব সহকারে ক্লাসটি দেখবা। তবে 1.5 মিনিটের একটি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞাপনের পর আমরা আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। তোমার নার্স হওয়ার স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়ার জন্য শুধুমাত্র একটি কারণই যথেষ্ট, তা হচ্ছে সঠিক গাইডলাইন না পাওয়া। যদি ব্যর্থ না হতে চাও তাহলে অবশ্যই মেন্টরদের গাইডলাইন নেওয়া অনিবার্য। ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমারদের জন্য আমরা নিয়ে এসেছি এমন একটি কোর্স যা ইতিমধ্যে শিক্ষার্থীদের বিশ্বাস অর্জন করেছে এবং হয়েছে আস্থার প্রতীক। এই কোর্সের সব থেকে বিশেষ সুবিধাগুলো হলো, আমাদের কোর্সে ভর্তি হলে একটি টাকারও এক্সট্রা বই বাজার থেকে কিনতে হবে না। সব সাবজেক্টের কম্প্যাক্ট বইগুলো আমাদের কোচিং থেকেই দেওয়া হবে। মনে রাখবে, তুমি সেই কোর্সে এনরোল করছো যেখানে অলরেডি অসংখ্য শিক্ষার্থী সফল হয়েছে। তাদের রিভিউগুলো দেখলেই বুঝতে পারবে। চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কথা শুনে ভর্তি হও। ভাইয়ারে একটা বই এবং ভাইয়ার ক্লাসগুলোই যথেষ্ট। কাপাসিয়া, গাজীপুর। এমএন মাস্টার নার্সিং কোচিং সেরা, নার্সিং ইনস্টিটিউট, কিশোরগঞ্জ। হাতের সময় ছিল মাত্র 1.5 মাস। নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যশোর। ঠিক এরকম অসংখ্য রিভিউ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অসংখ্য চান্সপ্রাপ্ত স্টুডেন্টদের রিভিউ। আমাদের বই, বড় টিচার প্যানেল, এক্সাম ব্যাচ, রুটিন, রিভিশন, এই সব কিছু এমন একটি কোর্সের মধ্যে পাচ্ছ যে কোর্স ফি তোমাকে অবাক করতে বাধ্য। একদম রিজনেবল, যেন তোমরা সবাই এনরোল করতে পারো। এরপর যদি ক্লাস কোয়ালিটি নিয়ে সন্দেহ থাকে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো এবং ক্লাস দেখো, নিজে বিবেচনা করো। এই কোর্সে আরো অসংখ্য সিক্রেট ফ্যাসিলিটিস আছে যা অন্য কোথাও নেই। বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপে নক করো। আমাদের কোর্স সম্পর্কে সেখানে বিস্তারিত জানানো হবে। আবারও বলি, মনে রেখো, এই কোর্সে ভর্তি হলে পরবর্তীতে প্রিপারেশনের জন্য এক্সট্রা একটি টাকাও খরচ করতে হবে না। 01797710326 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নাও বিস্তারিত। আচ্ছা, এখন বলে রাখি যে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট বা রাইট ফর্ম ভার্বের যে আমরা আগের দুটি ক্লাস করেছি, এটা কিন্তু 3 নাম্বার পার্ট, আমি যদি ভুল না করে থাকি। ওই দুইটা পার্ট যদি তুমি না করো তাহলে আজকের ক্লাসে কিছুই বুঝবা না, পুরোটা ওয়েস্ট চলে যাবে টাইমটা। সো আগের দুইটা ক্লাস আমাদেরকে করে ফেলতে হবে। চলো আমরা কোন জায়গা পর্যন্ত করেছিলাম সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা এই জায়গাটুকু পর্যন্ত করেছিলাম। হ্যাঁ, এবার একটু ভালো করে খেয়াল করো, এই জায়গা থেকে আমরা পড়বো। দেখো, এখানে বলা রয়েছে যে ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, ক্লোজ, ফ্রেজ, সাবজেক্ট, এগুলা হিসেবে থাকলে, সাবজেক্ট হিসেবে থাকলে, সাবজেক্ট হিসেবে কি কি যদি থাকে, জিরান্ড থাকতে পারে, হ্যাঁ ঠিক আছে, ভার্বাল নাউন থাকতে পারে, ক্লোজ, ফ্রেজ, এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা সেটাকে কি হিসেবে ধরবো? সিঙ্গুলার হিসেবে ধরবো। এখন এইগুলো আবার কি জিনিস? জিরান্ড পার্টিসিপল অনেকে চিনো না, ভার্বাল নাউন অনেকে চিনো না, আবার ফ্রেজ, ক্লোজ অনেকে অনেক সময় চিনো না। শোনো, আমি তোমাদেরকে সংক্ষিপ্ত করে যদি বলে দেওয়ার চেষ্টা করি, মনে রাখবা, ধরো যে আইএনজি সংযুক্ত আছে, যেমন হইতেছে সুইমিং ইন দ্য পন্ড। ইন হবে না অন হবে, এটা একটু কমেন্ট বক্সে লিখে রাখো তো, দেখি বেসিক আছে কিনা তোমাদের। তো যাই হোক, ধরো যে টেলিং লাইস, তারপরে রিডিং নোভেলস, আইএনজি সংযুক্ত করা, দেখলে তুমি বুঝে যাবা এটা হয় জিরান্ড হবে, নাই পার্টিসিপল হবে। আবার ভার্বাল নাউন যেটা, সেটা দেখতে ওই একই রকমই, বুঝতে পারছো? আইএনজি ওয়ালা, এতটুকু মনে রাখবা, তাইলেই হবে। এটা অতটা গুরুত্বপূর্ণ না, জাস্ট আমাদের প্রয়োজনের খাতিরে আমরা পড়তেছি। আইএনজি ওয়ালা থাকলে আমরা বুঝে যাবো সেটা হইতেছে হয় জিরান্ড, নাই পার্টিসিপল। তো যাই হোক, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে, দেখো সাবজেক্ট পজিশনে আছে, দেখছো? তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটা আমরা সিঙ্গুলার হিসেবে ধরে নেবো। যেমন টেলিং লাইস, মিথ্যা বলা একটা অভ্যাস না, তাহলে এটাকে আমরা একটা সাবজেক্ট হিসেবে ধরবো না। অবশ্যই ধরবো, একটা সাবজেক্ট হইলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তো এখানে আমাদেরকে সিঙ্গুলার ভার্ব নিতে হয়, মানে ইজ। সিঙ্গুলার ভার্ব এখানে ইজ না, সিঙ্গুলার ভার্ব কি, প্লুরাল ভার্ব কি, এগুলো তোমাকে আগে জানতে হবে, ওগুলো আগের ক্লাসে শিখাইছি। তাহলে এটা হইতেছে আমাদের রাইট আনসার। রিডিং নোভেলস, ইজ। তো এইগুলো হইতেছে আমাদের হচ্ছে সিঙ্গুলার হিসেবে ধরতে হবে, এটা আমাদের এখানে বলা আছে। এরপরে দেখো, এখানে বলা আছে অনেক কথা, রিলেটিভ প্রোনাউনের পরে অ্যান্টিসিডেন্ট, হাবি যাবে, অনেক কথা বলা আছে। আমরা এত কিছু দেখবো না, আমরা জাস্ট এতটুকু বলবো, হু এর পরে আমরা সেই ভার্বটাই বসাবো যেটা এই হু এর আগে আছে, ওইটার উপরে ভিত্তি করে হবে। হু এর আগে আছে আই, আয়ের সাথে কি হয়? এম হয়, তাই এমটা আমরা হু এর পরে বসাবো। হু এর আগে কি আছে? ইউ, ইউ এর সাথে কি হয়? আর হয়, ওই আরটা আমরা হু এর পরে বসাবো। হি এর সাথে, হু এর আগে কি আছে? হি, হি এর সাথে কি হয়? ইজ হয়, ওই ইজটা আমরা হু এর পরে বসাবো। দ্যাটস ইট, এটা আর কিছু না। অ্যান্টিসিডেন্ট বুঝালে আবার আমাদেরকে অন্য একটা টপিকের মধ্যে চলে যেতে হবে, আমি যেটা এখন চাচ্ছি না। আচ্ছা, এরপরে আসো, এরপরে 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 এগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নেবা, যার কাছে যে বই আছে সবাই প্র্যাকটিস করে নেবা। আমি যদি একটা একটা করে এখানে প্র্যাকটিস করাতে যাই তাহলে অনেকটা বেশি সময় চলে যাবে। এখন দেখো, আমরা এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখো, বোথ অর্থ হচ্ছে দুজন, মানে কোনো সেন্টেন্সে যদি থাকে বোথ, বোথের পরে ইজ হবে না, আর হবে। বোথ মানে দুজন, একের বেশি, তাহলে অবশ্যই প্লুরাল, তাহলে বোথের সাথে আর হবে, বিষয়টা মাথায় রাখতে হবে। এরপরে এই নিয়মটা হইতেছে বাংলা ভাষায় বলা হয় জন্মের ইম্পর্টেন্ট, মানে এর থেকে ইম্পর্টেন্ট কি বলবো এই পুরো রুলসের মধ্যে, সরি সাবজেক্ট অর এগ্রিমেন্টের মধ্যে হয়তো নাই। দেখো, এখানে একটা জিনিস মনে রাখবা, যে এই যে এইটাকে একটু স্টার দিয়ে রাখো, এটা আমরা পরে শিখবো। আচ্ছা, এটাকে বাদ দেই, এই নাম তো আমরা দেখি নাই, তাই না? এটা বাদ দাও।
তুমি জাস্ট এটার কথা চিন্তা করো, একটা শিখলে আমরা সবগুলো পারবো। জাস্ট লাইক এভরিওয়ান মানে হচ্ছে প্রত্যেকে, প্রত্যেকের সন্ধি বিচ্ছেদ করো, প্রতি যোগ একে, একে তার মানে এক শব্দটা চলে আসতেছে, তার মানে এটা সিঙ্গুলার হইতে পারে। হ্যাঁ সিঙ্গুলার, আসলেই সিঙ্গুলার। তাহলে এভরিওয়ান থাকলে সেটা সিঙ্গুলার হবে, এটা আমরা বুঝতে পারলাম। তুমি যদি এভরিওয়ান মনে রাখো তাহলে কি এভরিথিং মনে রাখতে পারবা না? আচ্ছা এখানে টিএস আইএনজি হবে, হ্যাঁ। আচ্ছা তাহলে তুমি এভরিবডি মনে রাখতে পারবা না? পারবা। এভরিথিং, এভরিবডি, এভরিওয়ান মনে রাখলে নো ওয়ান, নোবডি, নাথিং মনে রাখা যাবে, সামওয়ান, সামবডি, সামথিং মনে রাখা যাবে, এনিওয়ান, এনিবডি, এনিথিং মনে রাখা যাবে। আমরা কি বললাম? এগুলোকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরবো। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার হবে, এগুলো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এইটাই এখানে বলা আছে। জাস্ট লাইক দেখো, আমি যদি তোমাদেরকে একটু নিচের দিকে দেখাই, এভরিবডি, এভরিবডি কি হবে? ড্যাশ ফ্লাওয়ার্স, লাভস হবে। লাভস হইতেছে সিঙ্গুলার ভার্ব, তাই না? সিঙ্গুলার ভার্ব কি তোমাদেরকে বুঝাইছিলাম যে সিঙ্গুলার ভার্ব হইতেছে সেটাই। কিছু এক্সেপশন আছে আমাদের, কিছু ব্যতিক্রম, বাট যে ভার্বের মধ্যে আমরা এস দেখতে পারবো ম্যাক্সিমাম ক্ষেত্রে 95% ক্ষেত্রে সেটাই হইতেছে সিঙ্গুলার, লাভস। তারপরে দেখো এই যে এভরিবডি হ্যাভ, এভরিবডির সাথে কি হবে? আমরা জানি যে সিঙ্গুলার একটা ভার্ব হবে, সেটা কোনটা? এর মধ্যে হ্যাভ, এর মধ্যে এস নাই, মানে সিঙ্গুলার ভার্ব না এটা। এ বি আগেই বাদ, কারণ এখানে আমরা আর দিছে, তাহলে এই দুইটার মধ্যে যে কোনো একটা হইতে পারে। তো একটাতে আছে হ্যাজ গান আর একটাতে আছে হ্যাজ ওয়েন্ট। তোমরা কি জানো যে এখানে কোন সেন্টেন্স ইউজ হয়েছে বলো তো? হ্যাজ এর পরে কি হয়? হ্যাজ এর পর আমাদেরকে ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করতে হবে। পারফেক্ট সেন্টেন্সের স্ট্রাকচার জানো না? পারফেক্ট, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হোক আর পাস্ট পারফেক্ট হোক, পারফেক্ট সেন্টেন্সের স্ট্রাকচার হইতেছে হ্যাভ ভার্বের পরে আমাদেরকে ভার্বের 3 নাম্বার ফর্ম ইউজ করতে হয়। তো এখানে গো, ওয়েন্ট, গান, গান ইউজ করতে হবে। সো গান ইউজ করতে এই যে সি নাম্বার, এটাই রাইট আনসার। ঠিক আছে, এগুলো তোমাদের ছোটবেলা থেকে জানার কথা। প্রেজেন্ট ফর্ম কোনটা, পাস্ট ফর্ম কোনটা, তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা। তো এই জিনিসগুলো তোমাদের জানা উচিত। তারপর দেখো এভরিথিং, এভরিথিং এর মধ্যে একটা আছে হ্যাভ আর একটা আছে আর, দুইটা বাদ, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে হ্যাজ বিন আছে আর ওয়াজ ডিড আছে। ওয়াজ ডিড তো হবে না, ছোটবেলা থেকে যারা বেসিক জানো ওয়াজ ডিড কেমনে হয়। ওয়াজ তো অলরেডি পাস্ট করেই দিছে, সাথে আবার ডিডও দেওয়া লাগবে পাস্ট করার জন্য। আই ডিড, আমি করেছিলাম। আই ওয়াজ ডিড জীবনে দেখছো? দেখো নাই তো। আচ্ছা যাই হোক, এটা ভুল। সি নাম্বারটা হইতে, সরি, এ নাম্বারটা হইতেছে রাইট আনসার। এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, আ নাম্বার অফ, মানে একই একই জিনিস। দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আ নাম্বার অফ, এইটাও সাবজেক্ট পজিশনে যখন বসবে, আবার ধরো যে দা নাম্বার অফ, এইটাও সাবজেক্ট হিসেবে বসতে পারে, দুইটা সাবজেক্ট হিসেবে বসতে পারে। কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে আ নাম্বার অফ বয়েজ হচ্ছে, তোমাদেরকে আমি একটু একসাথে যদি দেখাইতে পারতাম এটা তোমাদের জন্য বেস্ট হইতো। আমি একটু দেখাই, এই যে, আচ্ছা যাই হোক, এখানে খেয়াল করো, আ নাম্বার অফ, এইটাকে একটাকে আমরা ধরবো সিঙ্গুলার হিসেবে, ঠিক আছে, আর আরেকটাকে ধরবো, এই যে এটাকে আমরা ধরবো সিঙ্গুলার হিসেবে, আরেকটাকে ধরবো প্লুরাল হিসেবে। দুইটা দেখতে কিন্তু প্রায় একই রকমই, কিন্তু একটাকে ধরতেছি সিঙ্গুলার, আরেকটাকে ধরতেছি প্লুরাল। সিঙ্গুলার কোনটাকে বিবেচনা করতেছি মানে সিঙ্গুলার হিসেবে? দা নাম্বার অফ, দা মানে টি, দা দ্বারা নির্দিষ্ট করা হয়, ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো। তাই এইটাকে আমরা আমরা এই বুদ্ধি দিয়ে আমরা এটাকে মনে রাখলাম যে দা নাম্বার অফ এটা হইলে সেটাকে সিঙ্গুলার ধরবো, কিন্তু আ নাম্বার অফ হইলে সেটাকে আমরা প্লুরাল ধরবো। ঠিক আছে, এটা হইলে তাহলে আ নাম্বার, এটা কিন্তু প্লুরাল হইলো, মাথায় রাখো। এখন দেখো আমরা এই সেন্টেন্সটা একটু খেয়াল করি, দ্য নাম্বার অফ বয়েজ, এই যে দেখো দ্য নাম্বার অফ বয়েজ, ঠিক আছে। এখন ইজ বসাবো নাকি আর বসাবো বলো তো? আমরা অলরেডি বলে দিছি যে দ্য নাম্বার অফ থাকলে সেটাকে আমরা সিঙ্গুলার ধরতেছি, তাহলে ভার্ব বসাবো সিঙ্গুলার, এই জন্য দেখো ইজ হয়ে গেছে। কিন্তু এখানে যদি আ নাম্বার অফ হইতো না, তাহলে আমরা আর দিতাম, বুঝছো? আ নাম্বার অফ বয়েজ, এই যে দেখো আর হয়ে গেছে, বুঝছো? এটাই আমি বুঝাইতে চাইতেছিলাম। তারপরে দেখো আরেকটা সেন্টেন্স তোমাদেরকে দেখাই, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এখানে ড্যাশ হওয়ার কথা ছিল, তো নাম্বার অফ, দা নাম্বার অফ যেহেতু বলছে, তার মানে এটাকে আমরা এখন সিঙ্গুলার ধরবো। সিঙ্গুলার ভার্ব আমাদেরকে নিতে হবে। সিঙ্গুলার ভার্বের মধ্যে কোনটা আছে দেখো তো? সিঙ্গুলার ভার্ব আছে হচ্ছে এই সি আর ডি। তো ইজ ইনক্রিজড তো হয় না, ইনক্রিজড এটা কিন্তু এখন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্মে আছে না, ইজ ইনক্রিজড, সরি ইনক্রিজড, এটা ভার্বের 3 নাম্বার ফর্মে আছে। তো এইখান থেকে বোঝা যাচ্ছে যে এর আগে একটা হ্যাভ ভার্ব ছিল, কারণ আমরা তো এটাই শিখে আসছি যে হ্যাভ ভার্বের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, তাই না? দ্য নাম্বার অফ বয়েজ, এখানে একটা ড্যাশ থাকার কথা ছিল, হ্যাজ ইনক্রিজড, বুঝছো? ইজ ইনক্রিজ তো হচ্ছে না, হ্যাজ ইনক্রিজড। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, যেটা কিনা আমরা পারফেক্ট টেন্সের স্ট্রাকচার থেকে শিখে আসছি। ওকে, আচ্ছা এরপরে দেখো, এরপরে এগুলো যদি না বুঝো তাহলে আমাদেরকে কমেন্ট করে রাখবা, তখন আমি বুঝবো যে তোমাদের টেন্সের বেসিক নাই, তখন তোমাদেরকে একটা টেন্সের ক্লাস দিতে হবে, তাহলে তোমরা জিনিসগুলো বুঝতে পারবা। ঠিক আছে, আপাতত মনে রাখো যে হ্যাভ ভার্ব যেগুলো আছে না, হ্যাভ ভার্ব এগুলোর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, হ্যাভ ভার্ব যেগুলো আছে সেগুলোর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, পারফেক্ট সেন্টেন্সের স্ট্রাকচার বললাম, বুঝছো? আই হ্যাভ
তারপরে কি হবে, গো ওয়েন্ট নাকি গান, গান হবে, গান ভার্বের 3 নাম্বার ফর্ম। বুঝছো? আচ্ছা ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝছো। এখন দেখো এখানে উইশ আছে, এই যে এই জিনিসটা মনে রাখবা, যেখানে তুমি দেখবা আই উইশ, আমি আশা করি, আমি স্বপ্ন দেখি যে আমি যদি রাজা হতাম, ঠিক আছে, এইটার পরে কোনো কথা নাই, এইটার পরে অয়ার হবেই, অয়ার হবেই, উইশের পরে অয়ার হবেই, উইশের পরে অয়ার হবেই। এখন কথা হইতেছে অয়ার হবে মানে খালি অয়ারই হবে না, অয়ার 90% ক্ষেত্রে হয়, কিন্তু বাকি 10% ক্ষেত্রে মাথায় রাখবো অয়ার মানে আমি বুঝাইছি যে পাস্ট হয়। অর্থাৎ এই যে উইশ যখনই থাকবে, আই উইশ, আই উইশ আই অয়ার এ কিং, আমি যদি একটি রাজা হতাম, আই অয়ার এ কিং। বুঝছো? তো আই উইশের পরে কি হয়, অয়ার হয়, ঠিক আছে, অয়ার হয় মানে পাস্ট হয়। এখানে যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে আমরা সেটার পাস্ট করে দেবো, সিম্পল বিষয়। তো এই যে উইশ, যা অ্যাজ ইফ, এটা ইফ হবে, হ্যাঁ, অ্যাজ ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ, আই ফ্যান্সি, মানে আমি কল্পনা করি যদি আমার একটি ডানা থাকতো। বুঝতে পারছো? এই সবগুলোর অর্থ একই, এই উইশেরই ছোট ভাই এগুলা, অ্যাজ ইফ, অ্যাজ দো, আই ফ্যান্সি। বুঝতে পারছো? যেমন দেখো আই উইশ, সরি, আই উইশ টুডে। এখন দেখো এই যে অয়ার বলে দিছি, 90% ক্ষেত্রেই তুমি অয়ার দেখতে পারবা। আই উইশ আই, এইবার দেখো এবার কিন্তু আর অয়ার নাই, কিন্তু আমরা জানি যে অয়ার না থাকুক, অয়ার তো পাস্ট, তার মানে অন্য কোনো ভার্ব থাকলে সেটারও পাস্ট হবে। এই যেখানে পাস্ট কোনটা আছে, এই যে দেখো হ্যাড ডান কিন্তু হবে না, এটা পারফেক্টের মধ্যে চলে গেছে, পারফেক্টের মধ্যে চলে গেছে, ওয়াজ ডুইং হবে না, কন্টিনিউয়াসের মধ্যে চলে গেছে, আমরা জাস্ট পাস্ট নিব। এই যে দেখো ডিড, পাস্ট, এটা রাইট আনসার। বুঝতে পারছো? আমরা কিন্তু এই যে ওয়াজ ডুইং নিও না জানো, কারণ আমরা কিন্তু ওই যে যখন পড়ছিলাম, আমরা কি পড়ছিলাম যে অয়ারের পরে কিছু একটা আসবে সেটার সাথে আইএনজি, অবশ্যই এটা করি নাই, এই জন্য কিন্তু আমরা এটা বাদ দিয়ে দিলাম। আমরা জাস্ট জানি ওয়ার হয় 90% ক্ষেত্রে, আর অন্যান্য 10% ক্ষেত্রে ভার্ব থাকলে খালি সিম্পলি সেটার পাস্ট করে দিব। এত কিছু এই যে হ্যাভ ট্যাভ যোগ করা, আইএনজি যোগ করা, ইত্যাদি ইত্যাদি এত কিছু করার দরকার নেই, সিম্পলি ডিড করে দিছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যে রুলসটা একটু ভালো করে খেয়াল করো, এই যে লেস্ট, লেস্ট মানে হচ্ছে পাছে। বুঝতে পারছো? লেস্ট মানে হচ্ছে পাছে। কিভাবে? হি রান ফাস্ট, লেস্ট হি, লেস্ট হি মানে যদি পাছে না সে ট্রেন মিস করে ফেলে, সে ভালো করে পড়ালেখা করছে, পাছে না সে আবার ফেল করে ফেলে। বুঝতে পারছো? লেস্ট মানে হচ্ছে এটা। তো লেস্টের পরে আসলে ঘটনা কি সবসময় মনে রাখবা, লেস্টের পরে শুড হবে, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবেই হবে, এটা মুখস্থ করে নাও। প্রায় লেস্টের পরে আমাদেরকে শুড দিতে হবে, লেস্টের পরে শুড দিতে হবে, মুখস্থ করে নাও একদম মাথায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, অনেক জায়গায় কোটি কোটি বার আসছে। আর এই যে শুড উড, এই যে দেখো শ্যাল শুড, শ্যাল, তারপর হচ্ছে শুড, উইল উড, ক্যান কুড, এগুলো হইতেছে, এগুলোর মধ্যে একটা ইয়ে আছে, যাই হোক। তো এগুলো হইতেছে আপাতত দৃষ্টিতে তুমি মডাল বলতে পারো, মডাল। বুঝতে পারছো? মডাল। এই মডাল গুলার পরে খালি এই রুলস না, এই পর্যন্ত ইংলিশ তুমি যা পড়ছো বা সামনে পড়বা, মনে রাখবা এগুলোর পরে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়। বেস ফর্ম কি সেটা বিগত ক্লাসে তোমাদেরকে দেখাইছি। তো ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়, ঠিক আছে। তাহলে আজকে থেকে শুড যদি তুমি দেখো, শুড কি মডাল না? তাহলে মডেলের পরে ভার্বের বেস ফর্ম ইউজ করবা, এটা মাথায় রাখবা। কথা বুঝতে পারছো? দুই একটা ক্ষেত্রে ভিন্ন হইতে পারে, কিন্তু বাকি সব ক্ষেত্রে কথা আমি বলতেছি, ওই দুই একটা ভিন্ন ক্ষেত্রে আমরা পরে দেখবো, আপাতত তোমাকে আমি তৈরি করে নিচ্ছি। মডেলের পরে ভার্বের বেস ফর্ম দিবা। তাহলে নাহি, হি রান ফাস্ট, লেস্ট হি, এরপরে তো শুড দিব, ঠিক আছে। আপাতত এখানে তারা শূন্যস্থান রাখছে, পরীক্ষাতে কিন্তু এই মিসের জায়গায় তো শূন্যস্থান রেখে তারা এমন দিতে পারে মিসড, অয়ার মিস, খালি মিস, এরকম অনেক কিছু দিতে পারে। তো তুমি জানো ভার্বের বেস ফর্ম দিতে হয়, এই যে ভার্বের বেস ফর্ম দিছে, দেখছো? আচ্ছা, তো দ্যাটস ইট। তাহলে এই রুলস থেকে আমরা দুইটা জিনিস শিখলাম, যে লেস্ট মানে হচ্ছে পাছে, পাছে না তুমি আবার ট্রেন মিস করে ফেলো, জোরে দৌড়াদৌড়ি করো না, পাছে না তুমি আবার পড়ে যাও, ঘড়ি বেশি টানাটানি করো না, পাছে না ছিঁড়ে যায়, এরকম। বুঝছো? থাকলে কি হবে, আমাদেরকে এক নম্বর হচ্ছে এখানে শুড ইউজ করতে হবে, অ্যান্ড যেহেতু এটা মরাল, সরি মডাল, তারপর আমাদেরকে কি ইউজ করতে হবে, ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসো, আমরা একটু নিচের দিকে যাই। এখানে কি বলছে, ও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, দেখো দুয়ে দুয়ে চার হয়, মানে দুই আর দুই যোগ করলে চার হয়, ওইটা বলছে এখানে, ঠিক আছে। চার আর চারে আট হয়, 4 and 4 make 8। এখন কথা হইলো এইটা একটা সাবজেক্ট হিসেবে, সাবজেক্ট কয়টা আছে দেখো, মানে সাবজেক্ট হিসেবে এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা একটা এটা একটা হয়ে গেল কয়টা, দুইটা, দুইটা হইলে তো প্লুরাল, তাইলে এখানে আমাদেরকে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে, তাই না? কিন্তু কোন বইয়ে আবার আছে কি জানো, যে 4 and 4 makes 8, makes 8, আবার 2 and 2 makes 4। কেন তারা এটা করছে? এটা তার মানে তারা কি হিসেবে নিছে, এটা সিঙ্গুলার ভার্ব নিছে, তাই না? সিঙ্গুলার ভার্ব। কেন তারা সিঙ্গুলার ভার্ব নিল? কারণ আমরা দেখে আসছি যে
ভার্ব সাবজেক্ট হিসেবে যদি দুইটা থাকে তাহলে কখনো কখনো দুইটাকে একসাথে একটা আইডিয়া ধরা হয়। জাস্ট লাইক ব্রেড অ্যান্ড বাটার, নেম অ্যান্ড অ্যাড্রেস, নাম ঠিকানা। নেম অ্যান্ড অ্যাড্রেস থাকলে তোমাকে কিন্তু কি দিতে হবে জানো? এখানে সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে, প্লুরাল ভার্ব ইউজ করা যাবে না। আবার স্লো অ্যান্ড স্টেডি, এখানে কি লিখছিলা? উইন্স দ্য রেস, মানে আমরা সিঙ্গুলার হিসেবে ধরছিলাম, স্লো অ্যান্ড স্টেডিকে সিঙ্গুলার হিসেবে ধরছিলাম। তো ঠিক এইটাও বুঝছো, মানে ঘটনা হচ্ছে যে যখন সাবজেক্ট দুইটা আছে কোনো সমস্যা নাই, কিন্তু দুইটা মিলে একই ভূত হয়ে একই ধারণা হয়ে যায়, দুইটা মিলে এক হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরে ফেলি। যেমন নেম অ্যান্ড অ্যাড্রেস, নাম এবং ঠিকানা, এইটা দুইটা হইলেও আসলে দুই ধারণা মিলে এক হয়ে গেছে, নাম ঠিকানা একসাথে হয়ে গেছে। তো এই দুইটাও এক হয়ে গেছে না, টু অ্যান্ড টু দুইটা কিন্তু আসলে আপাত দৃষ্টিতে একই জিনিস। তো কখনো কখনো এই যে মেক্সও ইউজ করা হয়, বুঝছো? কোনো কোনো বই মেক্স ইউজ করা আছে, কোনো কোনো বই মেক ইউজ করা আছে। আমি পার্সোনালি তোমাদেরকে প্রেফার করি যে তোমরা মেক্স ইউজ করবা, ঠিক আছে? সরি, মেক ইউজ করবা। আচ্ছা, এরপর আসো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা রুলস গুলোর মধ্যে অন্যতম ছিল। তাহলে এরপর আমরা আর কি এখানে কিছু দেখতে পাচ্ছি? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা জিনিস আমরা ছেড়ে ফেলছি, এই যে উড দ্যাট আই কুড, এটা আমরা পরে শিখবো, এটা আমাদের শেখার প্রয়োজন নেই এখন। এই যে এটা একটু খেয়াল করো, এখানে কি বলছে, এখানে কি বলছে একটু খেয়াল করো। বইয়ের নাম, বইয়ের নাম, দেশের নাম, তারপর হচ্ছে খেলাধুলা, রোগের নাম, ম্যাগাজিন, চলচ্চিত্র, সংবাদপত্র, নাটক ইত্যাদি সাবজেক্ট হিসেবে যদি বসে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। আচ্ছা, এটা মনে রাখা কি খুব বেশি কঠিন ছিল? চলচ্চিত্র, সংবাদপত্র এগুলো তো সিঙ্গুলার জিনিস, তা তো সিঙ্গুলারই হবে। সমস্যা হচ্ছে কোন জায়গাতে? তোমরা মনে করো যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ওজন, দূরত্ব এগুলো তো ভাইয়া অনেক হইতে পারে, তাহলে এগুলাকে আসলে আমরা সিঙ্গুলার কেন ধরবো? আমি তোমাদেরকে একটা জিনিস মনে রাখাই। দেখো, এই যে দৈর্ঘ্য হোক, এর একটা একক আছে না? প্রস্থ, উচ্চতা, ওজন, দূরত্ব, সময়ের পরিমাণ, এগুলোর একটা একক আছে না? কি আছে বলতো? একক আছে। আচ্ছা, এই একক শব্দের মধ্যেই কি এক শব্দটা লুকায় নাই? এই এক থাকলে আমরা সিঙ্গুলার নিতে পারি না। সো এখান থেকে আজকে মনে রাখবা যে এই যে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা একক থেকে আসে, এক আর এক হলে সিঙ্গুলার, মানে এগুলো আলটিমেটলি সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হবে। কি হবে ভাইয়া? সাবজেক্ট হিসেবে আলটিমেটলি সিঙ্গুলার হবে। যেমন 40 মাইলস, তোমরা মনে করো ওরে বাবারে 40, তাহলে এটা তো নিশ্চয়ই প্লুরাল, বাট না, এই যে দেখছো একক আছে 40 মাইলস, তার আমাদেরকে কি দিতে হবে? ইজ আ লং ওয়ে। 40 মাইলস এর সাথে আর হয় না, ইজ হয়। মাথায় রাখবো বিষয়গুলো, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো 9000 টাকা, এখানে 9000 9000, ওরে বাবা অনেকগুলা, প্লুরাল না, প্লুরাল না, এটা টাকার একটা একক, পরিমাপের একক, এন্ড দ্যাটস আমরা এখানে ইজ ইউজ করছি, ঠিক আছে? তো ওই রুলসটা তো মনে থাকবে তাহলে নাকি? আচ্ছা, হুইচ ওয়ান ইজ কারেক্ট, এর মধ্যে কারেক্ট কোনটা? 10 মাইলস ইজ হবে, ইজ আর দেওয়া যাবে না, বাকিগুলো ভুল, কারণ এখানে আর ইউজ করছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা এরপর একটু নিচের দিকে আসি। এটা তো আমরা পড়ে ফেলছি অলরেডি। এই যে দেখো, এখানে আমরা বেশ কিছু শব্দ দেখতে পারতেছি, সরি শব্দ বললে ভুল হবে, বেশ কয়েকটা আচ্ছা, এখানে দেখো, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, বি ইউজ টু, ক্যারি অন, মাইন্ড, ইনসিস্ট অন। তো কথা হইতেছে কি, এইগুলো তোমাদেরকে একটু দেখে নিতে হবে, কারণ এইগুলোর পরে হচ্ছে আমাদের ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হয়। বুঝতে পারছো? ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হয়। এর মধ্যে আমাদেরকে গিভ আপ মুখস্থ করতে হবে না, কারণ এর আগে আমরা মুখস্থ করছিলাম একটু আগে। তারপর হচ্ছে বি ইউজ টুর পরে ভার্বের আইএনজি হয়, তোমরা এটা জানো না? বি মানে হইতেছে বি ভার্ব, এটা তোমাদেরকে শিখাইছি না আমি? বিগত ক্লাসে শিখাইছি। গেট, গেট ইউজ টুর পরে কি হয়? হচ্ছে আইএনজি হয় নাকি বেস ফর্ম হয়, তোমরা কমেন্ট বক্সে লিখে রাখবা, ঠিক আছে? এটা তোমাদেরকে শিখাইছিলাম। তারপরে ক্যান নট হেল্প, এটা আমরা একটু পরে জানবো, সো এটা এখন শেখার দরকার নেই। ক্যান নট বেয়ার, এটা আমরা একটু পরে জানবো। কুড নট হেল্প, এটা আমরা একটু পরে জানবো। তো আলটিমেটলি আসলে তারপরেও আমি তোমাদেরকে যদি একটু দেখাই, দেখো এখানে ম্যাক্সিমামেরই শেষে কিন্তু প্রিপোজিশন আছে, দেখতে পারতেছো? তো আমি তোমাদেরকে এই টোটকা বুদ্ধি বিগত ক্লাসেও শিখাই দিয়েছিলাম যে আলটিমেটলি শেষে প্রিপোজিশন যদি থাকে তাহলে কিন্তু এইগুলার পরে আইএনজি হয়, বুঝছো? এটা একটা টোটকা বুদ্ধি, 80% ক্ষেত্রে কাজে লাগে। শেষে যদি এই যে দেখো প্রিপোজিশন থাকে তাহলে আমাদের এটার পরে যেগুলো ইউজ করতেছে সেগুলোর সাথে আইএনজি হচ্ছে। জাস্ট লাইক আমি তোমাদেরকে যদি একটু দেখাই, এখানে কি আছে বলো তো? এই যে একটা নিয়ম শিখছি, লুক ফরওয়ার্ড টু, এটার পরে আইএনজি হবে, তাই তো? আচ্ছা একটু দেখো তো, উই লুক ফরওয়ার্ড, তারপরে ডট ডট ডট, এর মধ্যে এখন দিচ্ছে টু রিসিভিং, টু রিসিভ, টু রিসিভিং, সরি ইন রিসিভিং, ফর রিসিভিং। এর মধ্যে উই লুক ফরওয়ার্ড টু, টু হয়, সো আমরা এটাকে বেছে নিলাম, এই যে টু, তার সাথে আবার যেটা আছে সেটার সাথে কিন্তু আইএনজি। রিসিভ লিখিনি আমরা, আমরা লিখছি রিসিভিং, কারণ বলে দিছি যে এই যে এগুলো যেগুলো আছে এগুলোর পর আমাদেরকে ভার্বের আইএনজি ইউজ করতে হবে, ঠিক আছে? আমরা সেটা বলে দিছিলাম। আচ্ছা, আই হ্যাভ বিন লুকিং ফরওয়ার্ড টু, সেম জিনিসই চলে আসে। লুক ফরওয়ার্ড টু আসলে বেশি ইম্পর্টেন্ট। তো এই যে দেখো, উইথ আ ভিউ টু,
এরপরে কি করতে হবে, ভার্বের আইএনজি ইউজ করতে হবে। এই জন্য বোট, বাই, বাইং, তারপরে বিং বোট। তো এর মধ্যে আমরা কি করছি, আইএনজি ওয়ালাটা বাইং নিয়ে নিছি। তো এই জিনিসগুলো আমাদেরকে জাস্ট মুখস্থ করতে হবে, এগুলোর পরে আমাদেরকে ভার্বের আইএনজি ইউজ করতে হয়, দ্যাটস ইট, বেশি কিছু না। এত মাথা ঘামানোর কিছুই নাই এখানে। আরো অনেক ইম্পর্টেন্ট রুল সামনে আসতেছে। এক কথায় ভার্ব হইতেছে একদম সমুদ্রের মতো, বাট আমি তোমাদেরকে সেই সমুদ্র হাতের মুঠোয় এনে দিব ইনশাআল্লাহ। এই যে দেখো এখানে আবার আমি একটু পরে আমাদের বইয়ে আমরা এটা লিখে রাখছি, প্রিপোজিশনের পরে ব্যবহৃত অধিকাংশ ভার্বের আইএনজি হয়। অধিকাংশ ক্ষেত্রে প্রিপোজিশনের পর আমরা যেটা আনতেছি, এই যে দেখো অফ, অ্যাট, ইন, উইদাউট, ইন স্পাইট অফ, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, আফটার, বিফোর, অ্যাজ এ রেজাল্ট অফ, ইন আ ভিউ টু, ইন দ্য লাইট অফ, এটা লাগবে না, এটা লাগবে না। হ্যাঁ, ফর ওয়ান্ট অফ, এটাও লাগবে না। তো এই শব্দগুলো একটু দেখে রাখবা, এখানে আমার বলার কিছুই নাই, শিক্ষক হিসেবে আমার বলার কিছুই নাই এখানে। এই তো জাস্ট মুখস্থ, এই রুলসটা মুখস্থ, যে কিছু ওয়ার্ড আছে এগুলোর পরে আইএনজি সংযুক্ত হয়। সো তোমরা এটা করে নিবা। উড ইউ মাইন্ড, একটু আগে দেখছিলাম আমরা উড ইউ মাইন্ড, এরপরে কি হবে, উড ইউ মাইন্ড, এরপর কি হবে বলো তো, আইএনজি বলা, এই যে দেখছো ওপেনিং হয়ে গেছে। তারপরে দেখো আর কিছু আছে, আই এম নট ইউজ টু, একটু আগে দেখলাম ইউজ টু এরপরে কি হয় বলতো, নট, আই এম মানে সরি বি ইউজ টু, এরপরে কি হয় বলতো, আইএনজি হয়। যে ওয়াকিং আমরা চুজ করছি এটা, ইউজ টু, শি ইজ ইউজ টু, এরপরে এই যে দেখো ওয়ার্কিং আমরা আইএনজি ওয়ালা ইউজ করছি, ইট ইজ টাইম ফর, তারপর হচ্ছে গিয়ে চেঞ্জিং, এই যে ফর দেখছো প্রিপোজিশন ওয়ালা যেগুলো আছে। তো এগুলো জাস্ট তোমরা একটু দেখে নিবা যে এই জিনিসগুলো থাকলে এরপর আমরা যেগুলো দেখবো সেগুলোর সাথে ভার্বের আইএনজি হবে। এটা আমার বই দেখো বা যেই বই দেখো না কেন, এই রুলস গুলো তোমরা পেয়ে যাবা, এখান থেকে আরামসে প্র্যাকটিস করতে পারবা। এই যে দেখো দ্য ওল্ড ম্যান ট্রাইড অফ, এই যে অফ দেখছো প্রিপোজিশনের পরে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা কি করতেছি বলতো, প্রিপোজিশন দেখে আমরা করে দিচ্ছি। আর সেফটির জন্য আমরা কখনো কখনো কিছু ওয়ার্ড মুখস্থ করতেছি যাতে আমাদের মিস না যায়, আমরা যেন মিস না করে ফেলি। এই যে দেখো হ্যাড বেটার, এটা তোমাদেরকে আমি শিখাইছিলাম, হ্যাড বেটার মানে কি বলতো, এর আগেও শিখাইছিলাম, বাট এখন তোমাদেরকে একটু দেখাই দিই। আপাতত এই যে এই নিচের গুলা দেখা লাগবে না, তুমি খালি হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার এগুলো একটু দেখে রাখো। অর টু, উড মাইন্ড, অর লক্সারিস। আচ্ছা, এটা আপাতত দেখতে হবে না, ঠিক আছে, এই উপরের এটা দেখতে হবে না, এটা একটু পর বিস্তারিত ফর্ম আসতেছে, এখন মাথা ঘামাতে চাচ্ছি না। এটা একটু খেয়াল করো, মডাল অক্সিলারিস, একটু আগে তোমাদেরকে বলছি না, দেখো শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, অট টু ইত্যাদির পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো ভার্বের যে প্রেজেন্ট ফর্ম এটাকে তুমি আলটিমেটলি বেস ফর্মও বলতে পারো, বুঝতে পারছো? ওইটাই একটু আগে তোমাদেরকে বলতেছিলাম যে মডালের পরে ভার্বের বেস ফর্ম ইয়া করতে হবে। আমার যাওয়া উচিত মানে শুড ইউজ করবো, তাহলে কি করবো, আই শুড গো, আমি আই শুড ওয়েন্ট বলবো না, আই শুড গোয়িং বলবো না, আই শুড টু গো বলবো না, আমরা বেস ফর্ম ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে একটু বিগত ক্লাসগুলো দেখে নিতে হবে, ঠিক আছে, যে বেস ফর্ম আসলে কি জিনিস এটা একটু দেখে নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা একটু নিচের দিকে এই রুলসটাতে একটু আসি। দেখো এখানে কি বলছে, অ্যাজ ইফ মানে যেন, সে এমন করে কথা, অ্যাজ ইফ মানে কি জানো, অ্যাজ ইফ বা অ্যাজ দো দুইটা একই কথাই হইলো, একই কথাই হইলো। শোনো, সবসময় মনে রাখবা, আমি তোমাদেরকে একটু দেখাই দিই। শোনো, অ্যাজ ইফ বা অ্যাজ দো মানে কি জিনিস সেটা একটু বলি। সে অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, যেন কোন যেন, সে এমন ভাবে কথা বলতেছিল যেন সে সবকিছু জানে, সে এমন ভাবে হাঁটতেছিল যেন সে অসুস্থ, এইটাই হইতেছে সেই যেন। এখন কথা হইতেছে এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো, এরকম আরো বেশ কিছু জিনিস তোমরা গ্রামারের মধ্যে পেয়ে যাবা, যেগুলো কিনা হইতেছে এমন কি, যে দেখো এখানে যেমন হচ্ছে অ্যাজ ইফ আমরা বসাইলাম, তো এর এই পাশে একটা অংশ থাকে, সেন্টেন্সের এই পাশে একটা অংশ থাকে, এটা মাঝখানে থাকে। হ্যাঁ, কখনো কখনো এমন হইতেও পারে যে মাঝখানে নাই, এমন হইতেও পারে, কিন্তু যাই হোক সেন্টেন্সের দুইটা অংশ থাকে। তো আমরা গ্রামারের শুধুমাত্র এই রুলসের জন্য না, আমরা অনেক রুলসে দেখতে পারবো, প্রায় 90% ক্ষেত্রে দেখতে পারবো একটা রুলস একটু মুখস্থ রাখো, এটা সেটা হচ্ছে প্রেজেন্ট থাকলে, সেন্টেন্সের শুরুটা যদি প্রেজেন্ট হয় তাহলে ওই পাশে হবে পাস্ট, আর সেন্টেন্সের মানে এই যে শুরু বলতে এই যে এই অংশটার কথা বলতেছি, আর যদি শুরুর অংশে পাস্ট থাকে তাহলে ওই পাশে হবে পিপি মানে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। এইটা এই রুলসটা 90% ক্ষেত্রে ফলো করতে পারবো আমরা, বাকি 10% ক্ষেত্রে আমরা একটু দেখে নিব, মুখস্থ করে নিব। ইংলিশ আসলে মুখস্থ করলে এটা তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর। আমরা যেমন হচ্ছে নিউটনের বিভিন্ন সূত্রগুলা আছে, আইনস্টাইনের সূত্রগুলা আছে, হ্যাঁ, চ্যাডউইকের যে সূত্রগুলো, বিভিন্ন ধরনের যে সূত্রগুলো আছে, মেন্ডেলিফের সূত্রগুলো আছে, এই সূত্রগুলাকে আমরা মুখস্থ করি ঠিকই, কিন্তু এগুলাকে আমরা ধারণ করতে পারি না, যার কারণে আমরা বিজ্ঞানী হতে পারি না সবাই। ওইগুলাকে যদি আমরা ধারণ করতে পারতাম এবং কাজে লাগাইতে পারতাম আমাদের বাস্তব জগতে, তাহলে আমরা অনেক কিছু আবিষ্কার করতে পারতাম। ঠিক তেমনই ইংলিশকে ধারণ করতে হবে, তুমি মুখস্থ করে আসলে তেমন কিছুই বুঝতে পারবা না। আমার মাথায় শত শত রুলস আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাকে একদিনও রিভিশন করতে হয় না সপ্তাহে, কারণ আমি এগুলাকে ধারণ করছি, ভাষায় কিভাবে ব্যবহার হয় এটা আমি জেনে গেছি, আমাকে এগুলো মুখস্থ করতে হয় না। ইংলিশ আসলে মুখস্থ করার কোনো বিষয় না, 10% মুখস্থ করতে হয়, যেগুলো একটু আগে দেখাইলাম যে প্রিপোজিশন এইগুলো এগুলো থাকে, এগুলোর পরে আমাদেরকে
হচ্ছে আইএনজি বসাইতে হয়, ওইগুলো জাস্ট মুখস্থ করতে হয়। তাছাড়া স্ট্রাকচার মুখস্থ করা, বিভিন্ন রুলস মুখস্থ করা, এগুলাকে আমি কখনোই সাপোর্ট করি না, করবোও না। তো দেখো যেটা বলতেছিলাম, তো এগুলো থাকলে কি হবে যে দেখো মাঝখানে কিন্তু অ্যাজ ইফ আছে, মাঝখানে আছে কি বলতো অ্যাজ ইফ। তো এইটা এখানে বলছে যে দেখো অ্যাজ ইফ মাঝখানে আছে, তো এই যে এই পাশে একটা অংশ আছে, এই পাশে একটা অংশ আছে, এই পাশের অংশটা যদি প্রেজেন্ট হয় তাহলে ওই পাশের অংশটা হবে পাস্ট, এই পাশের অংশটা যদি পাস্ট হয় তাহলে ওই পাশের অংশটা হবে পিপি, মানে পাস্ট পারফেক্ট। এখন দেখো এখানে কি আছে, রহিম ওয়াক্স, এটা প্রেজেন্ট আছে তাই না, তার মানে নিশ্চয়ই এই পাশে আমরা যেটা বসাবো সেটাকে পাস্ট দিতে হবে। দেখো এখানে কই আছে পাস্ট, এই যে ডি নাম্বার ওয়ার, এটাই হচ্ছে পাস্ট, এটা পাস্ট না, হ্যাড বিন তো আর দেওয়া যাবে না, এটা তো আর পাস্ট না, তাই না। টেন্স তো চিনো, পাস্ট হচ্ছে কোনটা, এই যে ওয়ার, এটা হইতেছে পাস্ট, মানে পাস্ট ইনডিফিনিটের কথা বলছি, পাস্ট পারফেক্টের কথা বলি নাই যে তুমি হচ্ছে এখানে হ্যাড বিন টিন এগুলা নিবা। প্রেজেন্ট থাকলে ওই পাশে কি হবে, পাস্ট, পাস্ট ইনডিফিনিটের কথা আমি বলছি। তো এই যে দেখো পাস্ট ইনডিফিনিটের ওয়ার নিয়ে ফেলছে, রাইট আনসার হয়ে গেছে। তারপর আমরা একটু নিচের দিকে আসি, হি টক্স অ্যাজ ইফ, অ্যাজ ইফ ওই পাশে কি থাকবে, এই পাশে কিন্তু টক্স মানে প্রেজেন্ট আছে, ওই পাশে থাকলে পাস্ট ইনডিফিনিট নিতে হবে, তাই তো। আচ্ছা পাস্ট ইনডিফিনিট কোথায় আছে, হি হ্যাড বিন, এটা তো আমরা নিতে পারবো না, ইজ আবার প্রেজেন্ট দিয়ে দিচ্ছে। এই যে দেখো হি ওয়াজ হতে পারে, হি ওয়ার হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা, কিন্তু তোমরা তো খুব ভালো করে জানো যে হি এর সাথে কি হয়, হি ওয়াজ হয় নাকি ওয়ার হয়। তোমাদের উপরে প্রশ্ন ছেড়ে দিলাম, এটা একটু নিচে লিখে দিবা, ঠিক আছে। আমার আনসার এখানে যা লেখা থাকবে না কেন তোমরা এটা লিখে দিবা যে হি এর সাথে ওয়াজ হয় না ওয়ার হয়। আচ্ছা ভার্ব যদি এখনো পর্যন্ত না জানো, আসলে এটা অনেক বড় একটা মানে কি বলবো তোমার জন্য ব্যর্থতা। তো দেখো এখানে টক্স আছে, তার মানে নিশ্চয়ই ওইদিকে আমাদেরকে কি দিতে হবে, পাস দিতে হবে। এখানে ওয়ার্কস আছে, ওই পারে আমাদেরকে পাস দিতে হবে, ঠিক আছে। যেমন হচ্ছে একটু দেখাই দেই, সুমন ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ লেম। তো আচ্ছা এখানে পাস্ট কোনটা আছে, ইজ, হ্যাড বিন, হ্যাজ, এটা তো পাস্ট পারফেক্টের মধ্যে চলে গেছে, বুঝছো। তো আমরা যে পাস্ট ইনডিফিনিট নিতে হবে, তো এই যে দেখো অয়ার, তো অয়ার আমরা নিয়ে ফেলছি, এখানে বসাই ফেলছি, ঠিক আছে, এটাই আর কি। আচ্ছা এখানে আবার পরে বলছে যে দেখো আবার যদি পাস্ট ইনডিফিনিট হয় প্রথম অংশ, পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। যেমন দেখো অ্যান্ডি, এখানে নামটা মনে লেখা ভুল গেছে নাকি, আজব একটা নাম, যাক টকড। এখন এই পাশে হয়ে গেছে কি বলতো, এই পাশে হয়ে গেছে পাস্ট। তাহলে তোমাকে কি শিখেছিলাম যে এই পাশে যদি পাস্ট থাকে মানে পাস্ট ইনডিফিনিটের কথা বলছি, ওই পাশে নিশ্চয়ই পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্ট কোথায় কোথায় কোথায়, এই যে হ্যাড বিন দেখতে পাচ্ছ, পাস্ট পারফেক্ট, এই হ্যাড বিন কিন্তু একটাই আছে, এটা বসাই দিলাম। পাস্ট পারফেক্ট তো বুঝো, আচ্ছা ঠিক আছে বসাই দিছি। পাস্ট পারফেক্ট, পারফেক্টের স্ট্রাকচার কি, হ্যাড প্লাস ভি থ্রি, ঠিক আছে, হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড থাকবে, হ্যাড দেখলে মোটামুটি তুমি চিনতে পারবা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা শিখে ফেললাম। তাহলে প্রথম অংশে যদি প্রেজেন্ট থাকে পরের অংশে আমরা পাস্ট বসাচ্ছি, প্রথম অংশে যদি পাস্ট থাকে পরের অংশে আমরা পাস্ট পারফেক্ট বসাচ্ছি। আচ্ছা এরপর দেখো সিন্স ফর, এই সিন্স ফর এইটারও একটা খুবই গুরুত্বপূর্ণ রুলস, এটা আপাতত আমরা পড়বো না, আমরা একটু পরে পড়বো, এটা এখান থেকে পড়লে আমাদের জন্য কঠিন লাগবে হয়তোবা, আমি তাই এটা এখান থেকে পড়াতে চাচ্ছি না। এখন আসো একটু নিচের দিকে, এই সিন্স এর অংশটা আমরা পরে পড়বো। দেখো সিন্স এর এখানে কি লেখা ছিল বলতো, ইট ওয়াজ হাই টাইম, এটাও আমরা একটু পরে পড়তেছি। আমি তোমাদের সাথে গল্প করতে করতে নতুন একটা পেজ ওপেন করি, শোনো। সিন্স এর ওইটা পড়ার সময় আমরা কি খেয়াল করছিলাম, ওইখানে লিখছি যে প্রতি বছর এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসে। হ্যাঁ আসলে এই সিন্স এবং ফর এগুলা থেকে প্রতি বছর প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। সো সিন্স এবং ফর এগুলাকে হেলা করা যাবে না, পড়তে হবে। এখন আমরা এটার পাশাপাশি এক্সট্রা কিছু রুলস করব, এই রুলসগুলো পড়লে আসলে আমাদের উপকার কি, আমি একটু সময়টা দেখে নিচ্ছি। আচ্ছা এই রুলসগুলো পড়লে আসলে আমাদের উপকার কি, আমরা যদি এই রুলসগুলো পড়তে পারি তাহলে রাইট ফর্ম ভার্বের জন্য আমি তোমাদেরকে বলতে পারবো যে তোমাদেরকে আর কোনো প্যারা নেওয়া লাগবে না, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। আমি যে রুলসগুলো তোমাদেরকে এই পুরো 3টা ক্লাস মিলে পড়াচ্ছি, এর বাইরে আর একটা কিচ্ছু পড়া দরকার নেই তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম ভার্বের জন্য, ঠিক আছে। আমি অনেক বেছে তোমাদের জন্য এগুলো নিয়ে আসছি, যাতে তোমাদেরকে এক্সট্রা আর কোনো বই ফলো না করতে হয়। আমি যেগুলো রুলস দেখাচ্ছি এগুলাই এনাফ। দেখো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে বলছে যে সেন্টেন্সের সাবজেক্টের ক্রিয়ার কর্তা ডুয়ার ইত্যাদি অনেক কথা বলছে, এগুলো আমরা দেখতেছি না। মানে এখানে ওনারা বলতে চাইছে কি, আমি একটু তোমাকে বলি যে আমরা যদি দেখি যে সেন্টেন্সের মধ্যে কোনো একটা কাজ হচ্ছে কিন্তু কাজটা আসলে কে করছে তার কোনো খবর নাই, তাহলে আমরা কি করব, তখন সেটাকে প্যাসিভ করতে হয়। প্যাসিভ আবার কি জিনিস ওইটা একটু পরে বলতেছি। এখন আমার ভাষা শোনো, আমি কোন ভাষাতে পড়াচ্ছি। যদি কোনো কাজ নিজে নিজে না করা যায়, যেমন হচ্ছে দ্য অ্যাক্সিডেন্ট ঘটেছিল, এখন অ্যাক্সিডেন্ট কি নিজে নিজে ঘটতে পারে, না ঘটতে পারে না, অন্য কেউ ঘটায়। আবার ধরো যে জন্মেছিল, জন্মগ্রহণ করেছিল, জন্মগ্রহণ কি নিজে নিজে করতে পারে, না কারো হেল্প নিয়ে করায়, সেটা মাই হোক বা নার্সই হোক, নিজে নিজে করতে পারে না। তেমন এখানে দেখো জগন্নাথ স্কুল ওয়াজ, এখানে কি বলছে, যাই হোক জগন্নাথ স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, নিজে নিজে তো আর হইতে পারে না, কেউ না কেউ এটাকে করছে, তখন সেটা প্যাসিভ হবে, প্যাসিভ।
প্যাসিভ আবার জিনিসটা কি একটু সংক্ষেপে বলে দেই। যেমন ধরো যে ওয়াশ মানে পরিষ্কার করা, এটা যদি প্যাসিভ হয়ে যায়, অ্যাক্টিভ প্যাসিভ সেন্টেন্স পড়ছো না তোমরা? অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এগুলো পড়ছো না? আচ্ছা দেখো, আমরা যদি বলি যে ওয়াজ ওয়াশড, ওয়াজ ওয়াশড, তাহলে এটা এখন প্যাসিভ হয়ে গেল। আবার ধরো যে দ্য অ্যাক্সিডেন্ট অকার্ড, বা দ্য অ্যাক্সিডেন্ট মানে ঘটেছিল, অকার মানে কি ঘটা, তো এটাকে যদি প্যাসিভ করি তাহলে আমাদেরকে কি দিতে হবে? দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ অকার্ড, ওয়াজ অকার্ড, ওয়াজ দিতেছি, তার পরেরটার সাথে আমরা কি করতেছি বলতো? এই যে এখন দেখো আমরা একটু স্ট্রাকচার দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। দা স্কুল ওয়াজ, এই যে দেখতে পাচ্ছ ওয়াজ, এখন দেখো এখানে রাইট আনসার কি দিছে, এই যে দেখো ফাউন্ডেড, একটু আগে যে আমরা দেখলাম ওয়াজ ওয়াশড, ওয়াজ ফাউন্ডেড, ঠিক আছে। দ্য ক্রিমিনাল, ক্রিমিনাল কি নিজে নিজে অ্যারেস্ট করতে পারে না, ওয়াজ অ্যারেস্টেড, ঠিক আছে। আচ্ছা এই আর কি, তো প্যাসিভ করতে হয়, এটা এতটা গুরুত্বপূর্ণ রুলস ছিল না তোমাদের জন্য, যেটা আমরা নিজে নিজে করতে পারতেছি না, অন্যজনকে দিয়ে করাই নিচ্ছি, মানে আসলে সে নিজে নিজে করতে পারতেছে না এক কথায়, সেটাকে আমরা কি করতেছি, ওয়াজ ওয়াশড, ওয়াজ ফাউন্ডেড, ওয়াজ অ্যারেস্টেড, আমরা দেখতেই পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা তোমাদের এই ক্লাসটা আনুমানিক প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে, তাই আজকের এই ক্লাসটা আমি এখানে স্টপ করতেছি, আমাদের আরেকটা পার্টের দরকার, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফর্ম ভার্বটা সম্পূর্ণ শেষ করতে পারবো। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।